আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত 24শে মার্চ 2020 ইংরেজি হতে অর্থাৎ করোনাকালীন সময়ের শুরু হতে আজ পর্যন্ত যে খবর তোমাদের জন্য অনলাইন ক্লাসে এসেছি, তার মধ্যে আমি আজকে 387 নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 387 নম্বর অনলাইন ক্লাসের শুরুতে তোমাদের প্রতি রইল আমার সালাম এবং শুভেচ্ছা। তো আমি আশা করব তোমরা আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে অংশগ্রহণ করবে এবং যারা আমার সাথে সংযুক্ত আছো তোমরা অবশ্যই অনলাইন ক্লাসের লিঙ্কটা তোমাদের প্রত্যেকের এফবি ওয়ালে শেয়ার করবে, কারণ তোমাদের ওয়ালে শেয়ার করলে তোমাদের সাথে সংযুক্ত থাকা বন্ধুরাও এটা কি করতে পারবে, দেখার সুযোগ পাবে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, 2021 সালের পরীক্ষার্থীদের শর্ট সিলেবাসে আজকের টপিক্সটা না থাকলেও এটা কিন্তু বাস্তবে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক্স। তাই তোমরা যদি এটা দেখো তাহলে তোমাদের আশা করি লাভ ছাড়া ক্ষতি হবে না, কারণ তোমরা এখানে এই পরীক্ষায় তোমরা এটা অংশগ্রহণ না করলেও তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষায় বা বাস্তব জীবনের ক্ষেত্রে এই টার্মটাও অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করব তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো তোমরা শেষ পর্যন্ত আমার সাথে সংযুক্ত থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমার আজকের টপিকস হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট এর মানে হচ্ছে যে কোনো ধাতব পদার্থের উপর যদি একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হয়, কোনো ধাতব পদার্থের উপর যদি একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হয়, তবে ওই ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ হয়। কি নিঃসরণ হয়? ইলেকট্রন নিঃসরণ হয়। এই ঘটনাটাকে বলা হয় মূলত আলো তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। আমি আবার বলতেছি, একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি কোনো ধাতব পদার্থের উপর আপতিত হয়, তবে ওই ধাতব পদার্থ হতে ইলেকট্রন নিঃসরণ ঘটে। এই ঘটনাটাই মূলত আলোক তড়িৎ ক্রিয়া। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা নিউটনের যুগে বা ওই সময়কার পদার্থবিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করতে পারে নাই বা এটা তাদের জানা ছিল না। যখন 1887 সাল বিজ্ঞানী হার্টস, 1887 সাল এবং বিজ্ঞানীকে হার্টস নামে একজন বিজ্ঞানী অপ্রত্যাশিতভাবে তিনি যখন দুইটি বৈদ্যুতিক চার্জিত গোলকের উপর অতি বেগুনি রশ্মি কি করছেন, ফেলেছেন, তখন তিনি দেখতে পেয়েছেন যে বাতাসে স্ফুলিঙ্গ সৃষ্টি হচ্ছে। বাতাসে কি সৃষ্টি হচ্ছে? স্পার্কিং বা স্ফুলিঙ্গ সৃষ্টি হচ্ছে। আমি আবার বলতেছি, 1887 সাল বিজ্ঞানী হার্টস তিনি কি করতেছেন, গবেষণা করতেছেন কিভাবে দুইটি বৈদ্যুতিক চার্জিত গোলক, ওই দুটি চার্জিত গোলকের উপর যখন অতি বেগুনি রশ্মি ফেলা হয়, তিনি দেখতে পেয়েছেন যে কিভাবে দেখতে পেয়েছেন, অপ্রত্যাশিতভাবে দেখতে পেয়েছেন। তিনি কিন্তু সেটা প্রত্যাশা করেন নাই, তিনি অপ্রত্যাশিতভাবে দেখতে পেয়েছেন ওই বৈদ্যুতিক চার্জিত গোলকের উপর অতি বেগুনি রশ্মি ফেলার কারণে সেখান থেকে কি সৃষ্টি হচ্ছে, বাতাসে স্ফুলিঙ্গ সৃষ্টি হচ্ছে। কেন সৃষ্টি হচ্ছে, কি সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটা বিজ্ঞানী হার্টস কিন্তু কি করতে পারে নাই, ব্যাখ্যা করতে পারে নাই, অর্থাৎ ব্যাখ্যা করতে অসমর্থ ছিলেন। কে? বিজ্ঞানী হার্টস। কত সালের ঘটনা? 1887 সালে ঘটনা। 1887 সালে বিজ্ঞানী হার্টস ওই যে অপ্রত্যাশিতভাবে দেখতে পেয়েছিলেন যখন এক আলোক রশ্মি যখন দুইটি চার্জিত গোলকের উপর অতি বেগুনি রশ্মি প্রয়োগ করা হয়, তখন সেই চার্জিত গোলক থেকে কি সৃষ্টি হচ্ছে, স্ফুলিঙ্গ সৃষ্টি হচ্ছে। পরবর্তীতে বিজ্ঞানী এবং আরেকজন বিজ্ঞানী ফি লিনার্ড
বিজ্ঞানী ফিল লিনার্ড, একজন ছিল ডাব্লিউ হলওয়াসি এবং আরেকজন বিজ্ঞানী ফিল লিনার্ড। তারা কি করছেন, প্রমাণ করছেন কিভাবে 1900 শতকের শেষ দিকে এই যে একটি স্ফুলিঙ্গ নির্গত হচ্ছে, বের হচ্ছে, প্রত্যেকটি স্ফুলিঙ্গ নির্গত হচ্ছে দুইটি সার্জিত গোলকের উপর যখন কি ফেলা হচ্ছে, অতি বেগুনি রশ্মি ফেলা হচ্ছে, তখন যে বাতাস থেকে যে স্ফুলিঙ্গ নির্গত হচ্ছে সেই ঘটনাটা ব্যাখ্যা করতে সক্ষম হন কে, কোন কোন বিজ্ঞানী, বিজ্ঞানী হলওয়াসি এবং বিজ্ঞানী ফিল লিনার্ড। ঠিক আছে, এই ঘটনাকে তারা নাম দিয়েছিলেন আলোক তড়িৎ ক্রিয়া। এই যে স্ফুলিঙ্গ যেটা নির্গত হচ্ছে সেই ঘটনার নাম বিজ্ঞানী হলওয়াসি এবং বিজ্ঞানী ফিল লিনার্ড নামকরণ করছিলেন আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট। দেখো প্রিয় শিক্ষার্থী, যথোপযুক্ত কম্পাঙ্কে, যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি যখন কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হয় তখন তা থেকে ইলেকট্রন নির্গত হয়। তখন তা থেকে কি নির্গত হয়? ইলেকট্রন নির্গত হয়। সুতরাং আমরা এই ইলেকট্রন নির্গমনের ঘটনাকে আমরা বলতে পারি ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, তাহলে আমি তত্ত্বটা যেটা বললাম সেটা থেকে আমি সংজ্ঞাটা এভাবে আমি ফটো ইলেকট্রিক ইফেক্ট এর সংজ্ঞাটা এভাবে লিখতে পারি। দেখো আমি কিভাবে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার সংজ্ঞাটা লিখতে পারি। দেখো যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হয়। এই ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আলোক তড়িৎ ক্রিয়া কি জিনিস তোমরা বুঝতে পারছো। এবং আলোক তড়িৎ ক্রিয়া প্রথম কোন বিজ্ঞানী আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে কি করছিলেন, আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণের ঘটনা লক্ষ্য করছিলেন সেটা তোমরা জানতে পারছো 1887 সালে বিজ্ঞানী হার্স, যদিও বা তিনি তা ব্যাখ্যা করে যেতে পারেন নাই। পরবর্তীতে বিজ্ঞানী হলওয়াসি এবং বিজ্ঞানী ফিল লিনার্ড 1900 শতাব্দীর শেষের দিকে এই ঘটনা কি করছেন, ব্যাখ্যা করে গেছেন। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আলোক রশ্মি যখন কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হয় তখন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন আলোক রশ্মি থেকে শক্তি গ্রহণ করে। অর্থাৎ কোন ধাতব পৃষ্ঠে যখন আলোক রশ্মি আপতিত হয় তখন ধাতব পৃষ্ঠে ইলেকট্রন আলোক রশ্মি থেকে কি করবে, শক্তি গ্রহণ করবে। অর্থাৎ ধাতব পৃষ্ঠে যে ইলেকট্রনগুলি রয়েছে সেই ইলেকট্রনগুলি আলোক রশ্মি থেকে শক্তি গ্রহণ করবে। যখন ইলেকট্রন দ্বারা গৃহীত শক্তি ধাতব পৃষ্ঠে তার বন্ধন শক্তির চেয়ে বেশি হবে, যখন ইলেকট্রন দ্বারা গৃহীত শক্তি অর্থাৎ আলোক রশ্মি থেকে ইলেকট্রন যে শক্তিটা গ্রহণ করতেছে সেই শক্তিটা তার বন্ধন শক্তির চেয়ে বেশি হয়, তখনই ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে কি হয়ে যায়, মুক্ত হয়ে যায়। আমি আবার ঘটনাটা বলতেছি, ইলেকট্রন ওই যে আপতিত আলোক রশ্মি থেকে শক্তি গ্রহণ করবে, এই গৃহীত শক্তির পরিমাণ যদি ইলেকট্রনের বন্ধন শক্তির চেয়ে বেশি হয় তখন ইলেকট্রন কি করে, ওই ধাতব পৃষ্ঠের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। জার্মান বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1905 সালে আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে, কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে, আমি আবার বলতেছি, জার্মান বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন 1905
1905 সালে তড়িৎ ক্রিয়ার সন্তোষজনক ব্যাখ্যা দিয়েছিলেন। আলোক তড়িৎ ক্রিয়ার সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করেছিলেন। কি প্রদান করেছিলেন? ব্যাখ্যা প্রদান করেছিলেন। ঠিক আছে, এই সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করার কারণে 1921 সালে আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কারে কি হন? ভূষিত হন। নোবেল পুরস্কারে ভূষিত হন। ঠিক আছে, অর্থাৎ দেখো এই আলোক তড়িৎ ক্রিয়া নিঃসরণটা সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী হার্টজ 1887 সালে। তিনি কিন্তু প্রমাণ করতে পারেন নাই। তিনি দেখছিলেন শুধু এভাবেই দুটি গোলাকার চার্জ বা দুটি চার্জিত গোলকের বৈদ্যুতিক চার্জিত গোলকের উপর যদি কি হয় অতি বেগুনি রশ্মি ফেলা হয়, তখন ওই চার্জিত গোলক থেকে বাতাসে স্ফুলিঙ্গ তৈরি হয়। বাতাসে কি তৈরি হয়? স্ফুলিঙ্গ তৈরি হয়। কিন্তু তিনি কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেই ঘটনাটা বিজ্ঞানী হার্টজ ব্যাখ্যা করে যেতে পারেন নাই। 1900 শতকের শেষের দিকে বিজ্ঞানী হলওয়াসিক এবং ফি লিনার্ড এই ঘটনাটা ব্যাখ্যা করতে সক্ষম হন। তারা এই ঘটনার নাম দিয়েছিলেন ফটো ইলেকট্রিক ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে এসে এই ঘটনার সন্তোষজনক ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন যখন কোনো আলোক রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হয়, তখন ধাতব পৃষ্ঠে অবস্থানরত ইলেকট্রনগুলি সেই আলোক রশ্মি থেকে শক্তি গ্রহণ করে এবং সেই শক্তির পরিমাণ যদি তার বন্ধন শক্তির চেয়ে বেশি হয়, তখন সেই ইলেকট্রনগুলি তার বন্ধন থেকে মুক্ত হয় এবং কি হয়? গতিশীল হয়। কি কোন দিকে গতিশীল হয়? তার বিপরীত দিকে, অর্থাৎ লক্ষ্যবস্তুর দিকে গতিশীল হয়। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি ইলেকট্রন নিঃসরণ ঘটে। এই ইলেকট্রন নিঃসরণের ঘটনাটা 1905 সালে জার্মান বংশোদ্ভূত বিজ্ঞানী আইনস্টাইন সন্তোষজনকভাবে ব্যাখ্যা করেছিলেন বিদায় তিনি 1921 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। দেখো প্রিয় শিক্ষার্থী, এই ঘটনাটা কিভাবে ঘটে আমরা সেটা একটু চিত্রের মাধ্যমে প্রদর্শন করার চেষ্টা করব। দেখো আমি একটা চিত্র আঁকছি এখানে। এই চিত্রের মধ্যে একটি কাঁচ নল বায়ুশূন্য কাঁচ নল রাখলাম। দেখো একটি কাঁচ নল, এই কাঁচ নল দেখো আমি একটি বায়ুশূন্য কোয়ার্টার্স নল সি রাখলাম। একটি কোয়ার্টার্স নল সি, এই সি এর দুইটা প্রান্ত আছে, একটা এ প্রান্ত একটা বি প্রান্ত। দেখো একটা এ প্রান্ত আছে, একটা কি আছে? বি প্রান্ত আছে। এই এ প্রান্তে এবং বি প্রান্তে দুইটি দস্তার পাত লাগানো আছে। দুইটি কিসের পাত লাগানো আছে? দস্তার পাত লাগানো আছে। এবং দেখো এই এ প্রান্ত এবং বি প্রান্তকে একটি গ্যালভানোমিটার এবং একটি ব্যাটারির সাথে সিরিজে সংযুক্ত করা আছে। একটি গ্যালভানোমিটার এবং একটি ব্যাটারির সাথে কিসে সংযুক্ত আছে? সিরিজে সংযুক্ত আছে। এমন ভাবে সংযুক্ত করছি যেন এ প্রান্তটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে এবং বি প্রান্তটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করা হয়। আমি আবার বলতেছি প্রিয় শিক্ষার্থী, আমি কোয়ার্টার্স নল সি নিলাম। এই সি এর ভিতর দুটি পাত দস্তার পাত এ এবং বি সংযুক্ত করলাম এবং এই দস্তার পাত দুটির সাথে একটি গ্যালভানোমিটার এবং একটি ব্যাটারি শ্রেণীতে সংযুক্ত করলাম। এই ব্যাটারি এবং গ্যালভানোমিটারকে শ্রেণীতে সংযুক্ত করার সময় এ পাতের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং বি পাতের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত কি করলাম? সংযুক্ত করে দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই এ পাতের উপর এখানে দুইটা পাত, দুইটাই দস্তার পাত ছিল। আমি এ পাতের উপর সিজিয়াম বা এ পাতের উপর সিজিয়াম বা সোডিয়াম বা ক্যালসিয়ামের আমি কি দিয়ে দেব? প্রলেপ দিয়ে দেব। কেন প্রলেপ দিয়ে দেব? যাতে এখান থেকে ইলেকট্রন খুব দ্রুত কি হতে পারে? নির্গত হতে পারে। অর্থাৎ ক্ষারকীয় পদার্থে সিজিয়াম, সোডিয়াম বা ক্যালসিয়াম যেগুলো ক্ষারকীয় পদার্থ, এরকম ক্ষারকীয় পদার্থের আমি কি দিয়ে দেব? প্রলেপ দিয়ে দেব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বলছিলাম ব্যাটারিটাকে এমনভাবে সংযুক্ত করব যেন এ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত এবং বি প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত সংযুক্ত করা হয়। কেন এ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত সংযুক্ত করব? দেখো আলোক রশ্মি কিন্তু আপতিত হবে প্রথমে এ প্রান্তে আপতিত হবে। তাহলে এ প্রান্তে যদি আপতিত হয়, এ প্রান্তে যদি নেগেটিভ প্রান্ত থাকে, তাহলে এখান থেকে খুব সহজেই ইলেকট্রনগুলি কি করতে পারবে? মুক্ত হতে
পারবে। যদি এই যে পজিটিভ প্রান্ত হয় তাহলে এখানে খুব সহজে এখান থেকে ইলেকট্রনগুলো মুক্ত হতে পারবে না। কেন, কিভাবে পারবে বা পারবে না সেটা আমরা একটু দেখাচ্ছি, একটু ক্যালকুলেশনের মাধ্যমে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি ওই লেখা বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব লেখাটা আরো স্পষ্ট করে লেখার জন্য। তো তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো আমি তোমাদেরকে আবারও বলবো, তোমরা তোমাদের প্রত্যেকের ওয়ালে ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। তোমরা ক্লাসটা শেয়ার করে দিলে তোমরা তোমাদের সাথে সংযুক্ত থাকা বন্ধু বান্ধবরাও ক্লাসটা কি করতে পারবে, দেখার সুযোগ পাবে। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখন কিভাবে এই যন্ত্রটা কাজ করে সেটা একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি বলছিলাম একটি কোয়ার্টার্স নল নেব, সেই কোয়ার্টার্স নলের মধ্যে দুটি পাত এ পাত এবং বি পাত নেব। এ পাত এবং বি পাতে বি পাত দুটি দস্তার পাত হবে এবং এই পাত দুটি এ পাতের মধ্যে সিজিয়াম, সোডিয়াম বা ক্যালসিয়ামের প্রলেপ দেব এবং এ পাতকে ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে এবং বি পাতকে ব্যাটারির প্লাস প্রান্তের সাথে আমি কি করব, সংযুক্ত করব। এখন দেখো শিক্ষার্থী, আলোক রশ্মি এসে এ প্রান্তের উপর আপতিত হবে বা এ পাতের উপর কি হবে, আপতিত হবে। এ পাতের উপর যদি আপতিত হয় তাহলে এ পাত থেকে ঠিক এভাবে ইলেকট্রন নির্গত হবে। ইলেকট্রন কি করবে, নির্গত হবে এবং ব্যাটারির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। ব্যাটারির মধ্যে দিয়ে কি চলবে, তড়িৎ প্রবাহ চলবে। যদি ব্যাটারির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে তাহলে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ দিবে। কিসের কাঁটার বিক্ষেপ দিবে, গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ দিবে। গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ দেওয়া মানে কি, সেখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়া মানে কি, ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়েছে। এখন দেখো আপতিত আলোক রশ্মি যদি আলোক রশ্মি আপতিত না হয়, যদি আলোক রশ্মি আপতিত না হয় তাহলে গ্যালভানোমিটারের কোনো কাঁটার কি দেবে না, বিক্ষেপ দিবে না। গ্যালভানোমিটারের কাঁটার কোনো কি দিবে না, বিক্ষেপ দিবে না। এবং দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে তড়িৎ প্রবাহ এই বা ইলেকট্রনের প্রবাহ, এটা নির্ভর করবে তড়িৎ প্রবাহের মাত্রা বা ইলেকট্রন প্রবাহের মাত্রা নির্ভর করবে কিসের উপর, আলোর প্রাবল্যের উপর। আলোর কিসের উপর, প্রাবল্যের উপর। অর্থাৎ আলোর প্রাবল্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহ তত বেশি হবে। অর্থাৎ প্রাবল্য বৃদ্ধি পেলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, প্রাবল্য বৃদ্ধি পেলে প্রবাহ মাত্রা কি পাবে, বৃদ্ধি পাবে। তার মানে আমরা দেখতেছি যে এ প্রান্তে ছিল ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত এবং এ প্রান্তে আমি আলোক রশ্মি আপতিত করলাম। আলোক রশ্মি আপতিত করার কারণে দেখা গেছে যে এ প্রান্ত থেকে ইলেকট্রন নির্গত হয়ে সে গতিশীল হচ্ছে। কোন দিকে গতিশীল হচ্ছে, বি প্রান্তের দিকে গতিশীল হচ্ছে। এবং এই ইলেকট্রন নির্গত হওয়ার পরিমাণটা নির্ভর করবে তড়িৎ প্রাবল্যের উপর, আলোর তড়িৎ প্রাবল্যের উপর বা আলোর তড়িৎ তীব্রতার উপর। ঠিক আছে, প্রাবল্য যত বেশি হবে, আলোর প্রাবল্য যত বেশি হবে, ইলেকট্রন নির্গমনের হার তত বেশি হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এ প্রান্তকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত না করে, এ প্রান্তকে যদি আমি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত না করে, তাহলে একটু দেখো আমি এ প্রান্তকে যদি এটা পজিটিভ এটা নেগেটিভ, এর প্রান্তকে যদি আমি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করি, কিসের সাথে সংযুক্ত করি, এবং আলোক রশ্মি এর প্রান্তে আপতন ঘটায় আলোক রশ্মি। ঠিক আছে, অর্থাৎ এর প্রান্তকে আমি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করলাম এবং সেখানে আমি কি করলাম, আলো ফেললাম। কোথায় ফেললাম, যে আলো এর প্রান্তে আলো ফেললাম। যে এর প্রান্তে যদি আলো ফেলি তাহলে কি হবে দেখো, এখন আমি এর প্রান্তে আলো ফেললে এই আলোক রশ্মিগুলি, অর্থাৎ আলোক রশ্মি থেকে যে ইলেকট্রনগুলি আসবে সেই ইলেকট্রনগুলি পজিটিভ প্রান্ত কি করে নেবে, শোষণ করে নেবে। এর পাতের আলোক রশ্মি আপতিত হলে নির্গত ইলেকট্রন এর দ্বারা কি করবে, আকৃষ্ট হবে। অর্থাৎ এতে পজিটিভ চার্জ আছে, এতে পজিটিভ চার্জ আসলে থাকলে আলো থেকে যে ইলেকট্রনগুলি আসবে সেই ইলেকট্রনগুলি পজিটিভ চার্জ কি করবে, শোষণ করে নেবে বা আকর্ষণ করে নেবে। পজিটিভ চার্জ যদি এটাকে আকর্ষণ করে নেয় তখন সেই ক্ষেত্রে কি হবে দেখো, তোমরা কি দেখতেছো আমার এখানে কিন্তু নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে।
দেখা না গেলে কাইন্ডলি আমাকে জানাইও, আমি চেষ্টা করব যাতে ভালোভাবে দেখা যায় মতো ব্যবস্থা করানোর। ঠিক আছে, তাহলে দেখো আলোক রশ্মি যখন এই পজিটিভ চার্জযুক্ত এ প্রান্তে আলোক রশ্মি এসে আপতিত হবে, তখন আলোক রশ্মির সাথে থাকা ইলেকট্রনগুলি এই এ প্রান্তের পজিটিভ চার্জ খুব সহজে কি করবে, শোষণ করে নেবে, যার কারণে ইলেকট্রনের প্রবাহ ধীরে ধীরে হ্রাস পাবে। ইলেকট্রনের প্রবাহ ধীরে ধীরে কি পাবে, হ্রাস পাবে। এবং বি প্রান্তে নেগেটিভ চার্জ থাকার কারণে, এই যে বি প্রান্ত নেগেটিভ চার্জের সাথে সংযুক্ত থাকার কারণে এই যে এ প্রান্ত থেকে যদি ইলেকট্রন নির্গত হয়, সেই ইলেকট্রনকে বি প্রান্ত কি করবে, বাধা দেবে। বি প্রান্ত যদি বাধা দেয় তাহলে বি প্রান্তের দিকে ইলেকট্রনগুলি কি করতে পারবে না, যেতে পারবে না। বি প্রান্তের দিকে যদি ইলেকট্রনগুলি যেতে না পারে, সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের পরিমাণ বা কার পরিমাণ, ওই যে ইলেকট্রন প্রবাহের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাবে। এবং কোনো একটা সময় পরে গিয়ে দেখা যাবে যে এই ইলেকট্রন প্রবাহের পরিমাণ শূন্য হয়ে যাবে। এই ইলেকট্রন প্রবাহের পরিমাণ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কোনো এক সময় এই ইলেকট্রন প্রবাহের পরিমাণ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে যাওয়া মানে কি, অর্থাৎ কোনো প্রবাহ থাকবে না। কোনো প্রবাহ কি করবে না, থাকবে না। যে সময়ে বা যে বিভব পার্থক্যে প্রবাহের পরিমাণ শূন্য হবে, যে বিভব পার্থক্যে প্রবাহের পরিমাণ শূন্য হবে, সেই বিভব পার্থক্যকে বলা হয় নিবৃত বিভব। সেই বিভব পার্থক্যকে কি বলা হবে, নিবৃত বিভব বলা হবে। আমি আবার বলতেছি প্রিয় শিক্ষার্থী, কোন একটা সময় অর্থাৎ এক প্রান্ত থেকে যখন আমি পজিটিভ প্রান্তের সাথে এবং বি প্রান্তকে যদি আমি নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কোনো এক সময় অর্থাৎ সিস্টেমটিতে চার্জের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ প্রবাহের পরিমাণ ধীরে ধীরে কি হয়ে যাবে, কমে যাবে। এবং একটা সময় প্রবাহের পরিমাণ সম্পূর্ণ শূন্য হয়ে যাবে। প্রবাহের পরিমাণ সম্পূর্ণ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যে বিভব পার্থক্যে এই প্রবাহ বা ইলেকট্রন প্রবাহের পরিমাণ শূন্য হয়ে যাবে, সেটাকে বলা হবে নিবৃতি বিভব বা স্টপিং ভোল্টেজ। ঠিক আছে, সেই বিভব পার্থক্যকে বলা হবে নিবৃতি বিভব বা স্টপিং ভোল্টেজ বা স্টপিং পটেনশিয়াল বলতে পারি আমরা, পটেনশিয়াল। ঠিক আছে, পটেনশিয়াল। প্রিয় শিক্ষার্থী, না বুঝলে আমাকে বলিও, কমেন্ট বক্সে আমাকে জানাইও, আমি চেষ্টা করব তোমরা যাতে বুঝতে পারো সেভাবে আলোচনা করার মতো। তাহলে দেখো, নিবৃত বিভব আপতিত আলোকের প্রাবল্যের উপর নির্ভর করে না। নিবৃত বিভব আপতিত আলোকের প্রাবল্যের উপর কি করবে না, নির্ভর করবে না। কিন্তু দেখা গেছে যে নিবৃত বিভব কম্পাঙ্কের পরিবর্তনের সাথে সাথে নিবৃত বিভবের পরিবর্তন হয়। অর্থাৎ আলোক রশ্মির কম্পাঙ্কের পরিবর্তনের সাথে সাথে নিবৃত বিভবের কি হয়, পরিবর্তন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেয়েছেন যে আপতিত আলোকের কম্পাঙ্ক একটি নির্দিষ্ট মানের নিচে হলে, সেই ক্ষেত্রে ধাতু থেকে কি হতে পারে না, ইলেকট্রন নির্গত হতে পারে না। আবার বলতেছি, যদি আপতিত আলোকের কম্পাঙ্ক একটি নির্দিষ্ট মানের নিচে যায়, সেই ক্ষেত্রে ধাতু থেকে ইলেকট্রন কি হতে পারে না, নির্গত হতে পারে না বা নিঃসরণ হতে পারে না। আমি এর আগে বলছিলাম, যখন এক প্রান্তকে অর্থাৎ আলোক রশ্মি যে প্রান্তে এসে আপতিত হবে, সেই প্রান্তকে ব্যাটারির পজিটিভ চার্জের সাথে এবং পরবর্তী প্রান্তকে ব্যাটারির নেগেটিভ চার্জের সাথে সংযুক্ত করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে এ প্রান্ত পজিটিভ চার্জ যুক্ত হওয়ার কারণে আলোক রশ্মি থেকে আগত ইলেকট্রনগুলিকে কি করে নেয়, শোষণ করে নেয়, বা বি প্রান্ত নেগেটিভ চার্জ যুক্ত হওয়ার কারণে বি প্রান্ত ইলেকট্রন প্রবাহকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এবং কি হয়, এবং দেখা গেছে যে ধীরে ধীরে বিভব পার্থক্য একটি নির্দিষ্ট বিভব পার্থক্যে গিয়ে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রন প্রবাহের পরিমাণ শূন্য হয়ে যায়। যে বিভব পার্থক্যে এই প্রবাহ শূন্য হয়, সেই বিভবটা আমরা বলছিলাম নিবৃতি বিভব বা স্টপিং পটেনশিয়াল। এবং দেখা গেছে যে এই নিবৃতি বিভব কার উপর নির্ভর করে না, আলোর প্রাবল্যের উপর নির্ভর করে না, কিন্তু আলোর কম্পাঙ্ক বৃদ্ধির সাথে সাথে বা কম্পাঙ্ক পরিবর্তনের সাথে সাথে এই নিবৃতি বিভবের পরিবর্তন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পেয়েছেন যে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলোক রশ্মি আপতিত হলে ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়, তার চেয়ে কম মানের কম্পাঙ্কের আলো আপতিত হলে সেখান থেকে কোনো ইলেকট্রন নির্গত হয় না। এবং যে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হয়, সেই নির্দিষ্ট কম্পাঙ্কের
কম্পাঙ্ককে বলা হয় শোষণ কম্পাঙ্ক। সেই নির্দিষ্ট কম্পাঙ্ককে কি বলা হয়? শোষণ কম্পাঙ্ক বলা হয়। ঠিক আছে, কি কম্পাঙ্ক বলা হয়? শোষণ কম্পাঙ্ক বলা হয়। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই পরীক্ষা থেকে আমরা কি কি সিদ্ধান্তে যেতে পারি? এই পরীক্ষা থেকে আমরা সিদ্ধান্তে যেতে পারি, দেখো কোন কোন সিদ্ধান্তে যেতে পারি, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ার যে পরীক্ষাটা আমরা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেই পরীক্ষা থেকে আমরা যে সিদ্ধান্তগুলিতে যেতে পারি সেই সিদ্ধান্তগুলি একটু দেখো। সিদ্ধান্ত 1 নাম্বার, আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা, একটি তাৎক্ষণিক ঘটনা, তাৎক্ষণিক ঘটনা। অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া সময় নিয়ে কাজ করে না, অর্থাৎ আলো আপতিত হওয়ার সাথে সাথে এখান থেকে ইলেকট্রন কি হতে পারে? নিঃসৃত হতে পারে। ফটো ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোকের ফটো ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোকের কম্পাঙ্কের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? কম্পাঙ্কের উপর নির্ভরশীল। অর্থাৎ আপতিত আলোকের কম্পাঙ্ক যত বেশি হবে, ফটো ইলেকট্রনের গতি তত বেশি হবে। আপতিত আলোকের কম্পাঙ্ক যত বেশি হবে, ফটো ইলেকট্রনের গতি বা গতিশক্তি তত বেশি হবে। কিন্তু আলোর তীব্রতার বা আলোর কিসের উপর নির্ভর করবে না? তীব্রতার উপর নির্ভর করবে না। আলোর তীব্রতার উপর নির্ভর করবে না। আলোর তীব্রতার উপর কি করবে না? নির্ভর করবে না। এবং 3 নম্বর সিদ্ধান্ত হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ আলোর তীব্রতার সমানুপাতিক। আলোক তড়িৎ প্রবাহ আলোর তীব্রতার সমানুপাতিক। আলোর তীব্রতার সমানুপাতিক। অর্থাৎ আমরা দেখতেছি যে ইলেকট্রন যে প্রবাহিত হচ্ছে, সেই ইলেকট্রন প্রবাহের হার আলোর তীব্রতা সমানুপাতিক। আলোর তীব্রতা বৃদ্ধি পেলে ইলেকট্রন প্রবাহ বেড়ে যায়, আলোর তীব্রতা কমে গেলে ইলেকট্রন প্রবাহ কি হয়ে যায়? কমে যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি দেখতেছো? কাইন্ডলি দেখলে বা না দেখলে আমাকে কমেন্ট করে জানাতে হবে। আমি চেষ্টা করব তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। তোমরা যেভাবে চাও সেভাবেই আমি ক্লাসটা এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আর লেখাগুলি দেখা যাচ্ছে কিনা বলো, আমার এখানে নেটওয়ার্ক বেশি ডিস্টার্ব, তো লেখা দেখা না গেলে সেই ক্ষেত্রেও লেখা যাতে স্পষ্ট হয় সেই ব্যবস্থাও যাতে করতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি 3 নম্বর সিদ্ধান্তে গেছিলাম। 3 নম্বর সিদ্ধান্ত ছিল আলোক তড়িৎ প্রবাহ আলোক তীব্রতা কি হবে? সমানুপাতিক হবে। এরপরে দেখো, প্রত্যেক ধাতুর একটি ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে। প্রত্যেক ধাতুর একটি কি রয়েছে? ন্যূনতম। অর্থাৎ আমি সিদ্ধান্ত থেকে দেখছি যে, অর্থাৎ পরীক্ষা থেকে দেখছি যে আমরা পরীক্ষার মাধ্যমে দেখতে পেয়েছি যে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হলে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হয়, নতুবা নির্গত হয় না। তার মানে প্রত্যেকটা ধাতুর জন্য একটি ন্যূনতম কম্পাঙ্ক আছে। প্রত্যেকটি ধাতুর ক্ষেত্রে একটি ন্যূনতম কম্পাঙ্ক আছে। প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটি কি আছে? ন্যূনতম কম্পাঙ্ক আছে। প্রত্যেকটা ধাতুর একটি নিজস্ব শক্তি থাকবে, ওই শক্তি ভেদ করে ইলেকট্রনগুলিকে বের হতে হবে। তার মানে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো প্রত্যেক ধাতুতে ফেলতে হবে। একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো প্রত্যেক ধাতুতে আপতিত করতে হবে না। এক একটি ধাতুর জন্য এক একটি নির্দিষ্ট মানের কম্পাঙ্কের আলো কি করতে হবে? আপতিত করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা দেখতেছি যে এই প্রত্যেকটি ধাতুর ক্ষেত্রে একটি ন্যূনতম কম্পাঙ্ক আছে। আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন, তার কম্পাঙ্ক এই ন্যূনতম কম্পাঙ্ক থেকে আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন, আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন, আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন, যদি তার কম্পাঙ্ক এই ন্যূনতম কম্পাঙ্ক চেয়ে, যদি তার কম্পাঙ্ক এই ন্যূনতম কম্পাঙ্ক চেয়ে, অর্থাৎ প্রত্যেকটা ধাতুর জন্য যে ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে সেই ন্যূনতম কম্পাঙ্কের চেয়ে কম হয়, সেই ন্যূনতম কম্পাঙ্কের চেয়ে কি হয়? কম হয়, তবে ইলেকট্রন নির্গত হবে না।
তবে ইলেকট্রন নির্গত হবে না, তবে ইলেকট্রন নির্গত হবে না। তার মানে আমরা দেখতেছি যে আলোর তীব্রতা যাই হোক না কেন প্রত্যেকটা ধাতুর জন্য যেহেতু একটি নির্দিষ্ট কম্পাঙ্ক রয়েছে, ন্যূনতম মানের কম্পাঙ্ক রয়েছে, সেহেতু আলো আপতিত করার সময় যদি যে কম্পাঙ্কে আলো আপতিত করব সেই কম্পাঙ্কটা যদি ওই ধাতুর ন্যূনতম কম্পাঙ্কের চেয়ে কম হয় সেই ক্ষেত্রে ইলেকট্রন নির্গত হবে না। অবশ্যই কি হতে হবে তাহলে ওই ধাতুর যে কম্পাঙ্কটা নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্কটা রয়েছে সেই নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের আলো যদি আপতিত হয় তবেই শুধুমাত্র ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হবে। তাহলে ওই ধাতুতে যে নির্দিষ্ট ন্যূনতম মানের কম্পাঙ্ক রয়েছে সেই নির্দিষ্ট ন্যূনতম মানের কম্পাঙ্ককে আমরা বলবো শোষণ কম্পাঙ্ক। সেই নির্দিষ্ট ন্যূনতম মানের কম্পাঙ্ককে আমরা কি বলবো? শোষণ কম্পাঙ্ক বলবো। এরপরে আলোক তড়িৎ নিঃসরণ তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। আলো তড়িৎ নিঃসরণ কিসের উপর নির্ভরশীল নয়? তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তার মানে আমরা দেখতেছি যে এই যে আলোক তড়িৎ নিঃসরণ বা ইলেকট্রনের নিঃসরণ, এই আলোক তড়িৎ নিঃসরণ বা ইলেকট্রনের নিঃসরণটা কিসের উপর নির্ভরশীল হবে না? তাপমাত্রার উপর নির্ভর করবে না। তাহলে আমরা দেখতেছি যে প্রিয় শিক্ষার্থী আমরা কি দেখতেছি? আলোক তড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা। এখানে সময়ের জন্য অপেক্ষা করে না। কোনো ধাতুর উপর যদি একটি নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্কের আলো আপতিত হয় সেই ক্ষেত্রে ওই ধাতু থেকে খুব দ্রুত কি করবে? ইলেকট্রন নিঃসরণ ঘটবে। এই ইলেকট্রন নিঃসরণের ঘটনাকে আমরা বলবো আলোক তড়িৎ ক্রিয়া। এবং 2 নম্বরে আমরা পেয়েছিলাম যা ফোটন ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোকের কম্পাঙ্কের উপর নির্ভর করে, আলোর তীব্রতার উপর কি করবে না? নির্ভর করবে না। 3 নম্বরে আমরা পেয়েছিলাম আলোক তড়িৎ প্রবাহ আলোর তীব্রতার সমানুপাতিক, অর্থাৎ আলোর তীব্রতা যত বেড়ে যাবে আলোক তড়িৎ প্রবাহ তত বেড়ে যাবে। এবং আমরা এটাও পেয়েছি যে পরীক্ষা থেকে আমরা এটাও পেয়েছি যে কি পেয়েছি? আমরা পেয়েছি যে প্রত্যেকটা ধাতুর জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে, প্রত্যেকটা ধাতুর জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে। ওই নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কের আলো যদি ওই ধাতুর উপর আপতিত হয় তবে সেই ক্ষেত্রে সেখান থেকে কোনো ধরনের ইলেকট্রন নির্গত হবে না, বরং তার চেয়ে বেশি কম্পাঙ্কের আলো যদি ওই ধাতুর উপর আপতিত হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র সেখান থেকে কি নির্গত হবে? ওই যে কি ইলেকট্রন নির্গত হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এই যে ফোটন ইলেকট্রন নির্গমন, এই ফোটন ইলেকট্রন নির্গমনকে সমীকরণের মাধ্যমে কিভাবে প্রতিপাদন করা যায় সেটা একটু দেখবো। ফোটন ইলেকট্রন নির্গমন প্রক্রিয়াকে সমীকরণের মাধ্যমে কিভাবে দেখানো যায় সেটা একটু আমি একটু তোমাদের সামনে আলোচনা করব। পরীক্ষালব্ধ ফলাফল থেকে ফোটন ইলেকট্রিক ক্রিয়ার সমীকরণ প্রতিপাদন। পরীক্ষালব্ধ ফলাফল হতে ফোটন ইলেকট্রিক ক্রিয়ার সমীকরণ প্রতিপাদন, ঠিক আছে? তার মানে আমরা দেখতেছি যে পরীক্ষালব্ধ ফলাফল থেকে কিভাবে ফোটন ইলেকট্রিক ক্রিয়ার সমীকরণ প্রতিপাদন করব সেটা একটু আমরা এখন কি করব? দেখব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, অনেক মজার একটা জিনিস, যদি তোমরা একটু মনোযোগী হও তাহলে খুব সহজেই সেটা বুঝতে পারবে, আর যদি মনোযোগী না হও তাহলে বুঝতে কষ্ট হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, অনেক মজার একটা জিনিস, কিভাবে আমরা পরীক্ষালব্ধ ফলাফল থেকে কি নির্ণয় করব? ফোটন ইলেকট্রিক ক্রিয়া সমীকরণ প্রতিপাদন করবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, মনে করি নিবৃত্তি বিভব V0। নিবৃত্তি বিভব মানে কি? অর্থাৎ যদি আমি F হাতকে পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করি সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের পরিমাণ কমে যাবে। তড়িৎ প্রবাহের পরিমাণ কমে যাওয়া মানে হচ্ছে যে কি কমে যাওয়ার মানে হচ্ছে যে সেখানে বিভব পার্থক্য কি হয়ে যাওয়া, অর্থাৎ একটি নির্দিষ্ট বিভব পার্থক্য চলে আসা। তার মানে দেখা গেছে যে যখন পজিটিভ প্রান্তে এ এবং নেগেটিভ প্রান্তে বি সংযুক্ত করা হয় তখন দেখা যায় যে কোনো একটা সময়ে গিয়ে ওই ব্যবস্থার মধ্যে দিয়ে আর কোনো ইলেকট্রন নির্গত হয় না বা ইলেকট্রনের প্রবাহ ঘটে না। তার মানে সেখানে ইলেকট্রন প্রবাহের পরিমাণ কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। অর্থাৎ একটি বিভব, যে বিভবে ইলেকট্রন প্রবাহের পরিমাণ শূন্য হয়ে যায় সেই বিভবকে আমরা বলছিলাম নিবৃত্তি বিভব। সেই নিবৃত্তি বিভব যদি কি হয়ে যায়, নিবৃত্তি বিভবকে যদি আমি ধরে নিই V0 এবং সর্বাধিক বেগে নির্গত ইলেকট্রনের চার্জ
এবং সর্বাধিক বেগে নির্গত ইলেকট্রনের চার্জ দেখো যে ইলেকট্রনগুলি নির্গত হচ্ছে সেই ইলেকট্রনগুলির চার্জকে আমি ধরলাম ই, তাহলে ওই ইলেকট্রনের গতিশক্তি হবে, তাহলে যে ইলেকট্রনটি নির্গত হচ্ছে সেই ইলেকট্রনের গতিশক্তি কাইন্ডলি একটু দেখবা প্রিয় শিক্ষার্থী, না বুঝলে আমাকে অবশ্যই জানাতে হবে কমেন্ট বক্সে। গতিশক্তি হবে ই ভি নট, কারণ ইলেকট্রনের গতিশক্তি মানে হচ্ছে যে ইলেকট্রনের বিভব গুণ ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের বিভব গুণ ইলেকট্রনের কি চার্জ। সুতরাং ইলেকট্রনের গতিশক্তি সমান ই ভি নট, ইলেকট্রনের গতিশক্তি সমান কি ই ভি নট। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো তাদেরকে আমি আবারও বলতেছি, তোমরা লেখাটা স্পষ্ট হচ্ছে কিনা আমাকে একটু জানাও। লেখা স্পষ্ট না হলে যাতে আমি কি করতে পারি, লেখাটাকে আরো স্পষ্ট করার চেষ্টা করতে পারি, কারণ লেখাটা যদি না বুঝো তাহলে ক্লাসে সংযুক্ত থাকার কোনো মানে হয় না। আর আমার কথাগুলি বোঝা যাচ্ছে কিনা সেটাও কাইন্ডলি একটু জানাও। আমার এখানে নেটওয়ার্কের একটু সমস্যা দেখতেছি। তো তারপর আমরা কি পাচ্ছি, যদি নির্বৃত্ত বিভব ভি নট এবং সর্বাধিক বেগে নির্গত ইলেকট্রনের চার্জ ই হয়, তাহলে ইলেকট্রনের গতিশক্তি হবে ই ভি নট। ইলেকট্রনের শক্তি, আমি গতিশক্তি না বলে ইলেকট্রনের শক্তি বলি, ইলেকট্রনের শক্তি হবে ই ভি নট। ইলেকট্রনের শক্তি কি ই ভি নট। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, m ভরের ইলেকট্রনের সর্বাধিক বেগ ভি ম্যাক্স হলে m ভরের ইলেকট্রনের সর্বাধিক বেগ, m ভরের ইলেকট্রনের সর্বাধিক বেগ যদি ভি ম্যাক্স হয়, m ভরের ইলেকট্রনের সর্বাধিক বেগ যদি কি হয় ভি ম্যাক্স হয়, তাহলে সর্বাধিক গতিশক্তি, তাহলে সর্বাধিক গতিশক্তি অর্থাৎ ইলেকট্রনটির সর্বাধিক গতিশক্তি আমি যদি কে ম্যাক্স দ্বারা লিখি, কে ম্যাক্স সমান হবে হাফ এম ভি ম্যাক্স হোল স্কয়ার। কে ম্যাক্স সমান হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি, সুতরাং কে ম্যাক্স ইকুয়াল হাফ এম ভি স্কয়ার ম্যাক্স ইকুয়াল ই ভি নট। কারণ আমরা জানি যে সর্বোচ্চ গতিশক্তি মানে সর্বোচ্চ গতিশক্তি এবং সর্বোচ্চ স্থিতিশক্তি পরস্পর সমান। যখন গতিশক্তি সর্বোচ্চ তখন স্থিতিশক্তি শূন্য, এবং গতিশক্তি যখন সর্বনিম্ন তখন স্থিতিশক্তি শূন্য। সুতরাং মোট শক্তি সমান আমরা পাই গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। সুতরাং সর্বোচ্চ গতিশক্তি সমান আমরা লিখতে পারি সর্বোচ্চ স্থিতিশক্তি। আমি এই সমীকরণকে 1 নং সমীকরণ দিলাম, অর্থাৎ ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্স ইকুয়াল হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল ই ভি নট, ই কি নট ভি নট। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, কম্পাঙ্ক ইটা বৃদ্ধির সাথে সাথে কম্পাঙ্ক যদি ইলেকট্রনের কম্পাঙ্ক অর্থাৎ আলোক রশ্মির কম্পাঙ্ক, কার কম্পাঙ্ক, যে আলোক রশ্মিটা আপতিত করব সেই আপতিত আলোর কম্পাঙ্ক নিউ, আপতিত আলোর কম্পাঙ্ক কি নিউ। যদি আপতিত আলোর কম্পাঙ্ক নিউ বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধির সাথে সাথে ই ভি নট সমান কে ম্যাক্স, ই ভি নট সমান কে ম্যাক্স। কে ম্যাক্স মানে কি সর্বোচ্চ গতিশক্তি, কে ম্যাক্স বৃদ্ধি পাবে, কে ম্যাক্স কি পাবে বৃদ্ধি পাবে। কেমনে বৃদ্ধি পাবে, যদি আপতিত আলোর কম্পাঙ্ক, আমরা আগে পরীক্ষার ফলাফলে বা পরীক্ষা যখন আমরা করছিলাম তখন আমরা বলছিলাম যখন কোন আলোক রশ্মির কম্পাঙ্ক কি পেয়ে যায় বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে ওই আলোক রশ্মির কি বৃদ্ধি পায়, ওই আলোক রশ্মি আপতিত আলো যে ধাতুতে আপতিত হয় সেই ধাতু থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হয় সেই ইলেকট্রনের গতি বা সেই ইলেকট্রন নির্গমনের হার কি হয়ে যায় বেড়ে যায়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, কম্পাঙ্ক নিউ বৃদ্ধির সাথে সাথে ই ভি নট সমান গতিশক্তি কে ম্যাক্স বৃদ্ধি পায়। ধরি এখন দেখো সিজিয়াম ধাতু, কি ধাতু, ওই এ পাতের উপর যদি আমি সিজিয়াম ধাতুর প্রোডাক্ট লাগাই বা ক্যালসিয়াম ধাতু, মনে করলাম ক্যালসিয়াম ধাতু, ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে মনে করলাম, কারণ আমরা বলছিলাম যে আমরা এ প্রান্তে সিজিয়াম বা ক্যালসিয়াম বা সোডিয়াম
ধাতুর প্রলেপ লাগানোর কথা আমরা বলছিলাম, সেই ক্ষেত্রে যদি আমরা প্রলেপ লাগাই সেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে সিজিয়াম ধাতুর ক্ষেত্রে Kmax ইকুয়াল Kmax ইকুয়াল EV নট। Kmax ইকুয়াল আমি ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে মনে করলাম সর্বোচ্চ গতিশক্তি সমান EV নট, সর্বোচ্চ গতিশক্তি সমান কি EV নট। এবং যদি Kmax ইকুয়াল EV নট বনাম নিউ লেখচিত্র অঙ্কন করি, নিউ লেখচিত্র কি করি আঁকি, অর্থাৎ ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে Kmax বা গতিশক্তি সমান EV নট বনাম নিউ লেখচিত্র অঙ্কন করি, সেই ক্ষেত্রে আমরা পাবো, সেই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো, আমরা লেখচিত্র যদি অঙ্কন করি, এই যে আমি মনে করলাম এখানে এটা একটা লেখচিত্র, এখানে x অক্ষ বরাবর নিউ এবং y অক্ষ বরাবর আমি EV ধরলাম, EV নট বা EV ধরলাম। দেখা গেছে যে সিজিএমের জন্য নিবৃত্তি বিভব অর্থাৎ এই জায়গায় সিজিএস এখান থেকে কিন্তু কি হয় ইলেকট্রন নির্গত করে সিজিয়াম, এবং এখান থেকে সোডিয়াম ইলেকট্রন নির্গমন করে, এবং এখান থেকে দেখা গেছে যে ক্যালসিয়াম ইলেকট্রন নির্গমন করে। অর্থাৎ এখানে একটি কি তৈরি হচ্ছে, একটি নির্দিষ্ট কোণে তারা গতিশীল হচ্ছে। অর্থাৎ আমরা দেখতেছি যে যখন বিভব অর্থাৎ একটি নির্দিষ্ট কম্পাঙ্ক, দেখো এই যে এই জায়গায় কম্পাঙ্ক যত, সেই কম্পাঙ্কের আলোকরশ্মি যদি সিজিয়াম ধাতুর উপর আপতিত হয় সেই ক্ষেত্রে সিজিয়াম ধাতু থেকে ইলেকট্রন নির্গত করতেছে, এবং এখানে যদি কম্পাঙ্কের মাত্রা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে সোডিয়াম ধাতু থেকে কি হচ্ছে ইলেকট্রন নির্গত হচ্ছে, এবং ক্যালসিয়াম ধাতু থেকে ইলেকট্রন নির্গত ঘটানোর জন্য আরো কি করতে হচ্ছে, ওই যে আরো বেশি কম্পাঙ্কের আলো লাগতেছে। তার মানে এই যে সিজিয়ামের জন্য এটা হচ্ছে শোষণ কম্পাঙ্ক, সোডিয়ামের জন্য এটা হচ্ছে শোষণ কম্পাঙ্ক, এবং ক্যালসিয়ামের জন্য এটা হচ্ছে শোষণ কম্পাঙ্ক। অর্থাৎ প্রত্যেকটি ধাতুর জন্য সেপারেট কি পাচ্ছি শোষণ কম্পাঙ্ক পাচ্ছি। তাহলে আমি যদি ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে এই Kmax অর্থাৎ EV নট বনাম নিউ লেখচিত্র আঁকি, তাহলে এই যে এই রেখার মতন একটি লেখচিত্র পাবো, অর্থাৎ একটি সরল রেখা পাবো। এই রেখাটিতে এই সি এ রেখাটি নিউ বরাবর যে বিন্দুতে সেট করছে সেই বিন্দুটাকে আমি নিউ নট যদি কল্পনা করি, সেই বিন্দুটাকে যদি আমি কি কল্পনা করি নিউ নট কল্পনা করি, দেখা যাবে যে সেই নিউ নট হবে ক্যালসিয়াম ধাতুর জন্য শোষণ কম্পাঙ্ক। ক্যালসিয়াম ধাতুর জন্য কি কম্পাঙ্ক? শোষণ কম্পাঙ্ক। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি নিউ সরলরেখার উপর দেখো সরলরেখার উপর এই যে সি এ বা আমি যদি একটু ফি বিন্দু, এখানে একটা বিন্দু যদি ফি বিন্দু নিই, এখানে একটা যদি কি বিন্দু নিই ফি বিন্দু নিই, তাহলে এই রেখার উপর একটি ফি এম লম্ব টানলাম। কি লম্ব টানলাম? ফি বিন্দু থেকে ফি এম লম্ব টানলাম। যদি লম্বটা টানি সেই ক্ষেত্রে দেখা যাবে যে সি এ রেখাটি নিউ রেখার সাথে নিউ রেখার সাথে কাইন্ডলি একটু দেখবা, যদি আমি ফি বিন্দু থেকে সি এ যে রেখাটি উৎপন্ন করছে কোথায় গ্রাফ কাগজে বা লেখচিত্রে ইবি বনাম নিউ লেখচিত্রে সি এ যে রেখাটি উৎপন্ন করছে সেই রেখাটির যে কোনো একটা বিন্দু ফি থেকে যদি আমি নিউ রেখার উপর একটি লম্ব ফি এম টানি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফি নিউ নট রেখাটি বা আমি এখানে যদি একটা নাম দিই, এটার নাম এ দিই, এ ফি রেখাটি নিউ রেখার সাথে বা এ নিউ রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে ওই রেখাটির একটা ঢাল আমরা নির্ণয় করতে পারবো। ওই রেখাটির একটা কি নির্ণয় করতে পারবো? ঢাল রেখাটা নির্ণয় করতে পারবো। তার মানে ক্যালসিয়াম ধাতুর প্রাপ্ত লেকের ঢাল, যদি আমি এখান থেকে যদি একটি ঢাল বের করি ক্যালসিয়ামের জন্য, সেই ঢালকে আমরা tan থিটা দ্বারা চিহ্নিত করলে আমরা tan থিটা সমান লিখতে পারি। কেন একটু দেখবা, tan থিটা সমান আমরা কি লিখতে পারি? ফি এম বাই a m, ফি এম বাই কি এম a m টা কি? m টা হচ্ছে ভূমি, m টা কি? ভূমি মানে হচ্ছে কম্পাঙ্ক। ভূমি মানে কি? এখানে ভূমি বরাবর কম্পাঙ্ক কাজ করতেছে। এই কম্পাঙ্কটা অর্থাৎ শুরু হয়েছিল নিউরন থেকে। নিউরন মানে কি? ক্যালসিয়ামের শোষণ কম্পাঙ্ক নিউরন, এখান থেকে শুরু হয়েছে।
পি বিন্দুতে যখন গেছে তখন ক্যালসিয়ামের সর্বোচ্চ কম্পাঙ্ক হইছে নিউ, ক্যালসিয়ামের সর্বোচ্চ কম্পাঙ্ক হইছে কি নিউ, তার মানে এ এম মানে হচ্ছে নিউ মাইনাস নিউ নট, এ এম মানে হচ্ছে নিউ মাইনাস নিউ নট। যখন কম্পাঙ্ক সর্বোচ্চ গেছে তখন শক্তি সর্বোচ্চ হইছে, তখন শক্তি কি হইছে সর্বোচ্চ হইছে। এই শক্তি সর্বোচ্চ শক্তিকে আমি এখানে চিহ্নিত করছিলাম ই ভি নট দ্বারা, কি ভি নট দ্বারা ই ভি নট দ্বারা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা ইকুয়াল ই ভি নট বাই নিউ মাইনাস নিউ নট, tan থিটা ইকুয়াল ই ভি নট বাই নিউ মাইনাস নিউ নট। এই শিক্ষার্থীরা গাণিতিক ইকুয়েশন না বুঝতে আমাকে অবশ্যই জানাতে হবে, আমি চেষ্টা করব আরো ভালোভাবে বুঝিয়ে বলার জন্য, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, তুমি না বুঝলে এটার কোনো তোমার কাছে ভ্যালু থাকবে না, অর্থাৎ এটা ভ্যালুলেস হয়ে যাবে। সুতরাং অবশ্যই একটু মনোযোগের সাথে এটা দেখতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি tan থিটাকে h দ্বারা চিহ্নিত করি, যদি tan থিটাকে কি দ্বারা চিহ্নিত করি h দ্বারা চিহ্নিত করি, তাহলে আমি এই সমীকরণকে লিখতে পারি, তাহলে h ইকুয়াল e v নট বাই নিউ মাইনাস নিউ নট। আমি tan থিটার ঢাল এই ঢালটাকে কি দ্বারা চিহ্নিত করলাম h দ্বারা চিহ্নিত করলাম। tan থিটাকে যদি আমি h দ্বারা চিহ্নিত করি তাহলে h সমান লিখতে পারি e v নট বাই নিউ মাইনাস নিউ নট, e v নট বাই কি মাইনাস নিউ নট নিউ মাইনাস নিউ নট। তাহলে এখানে আমরা লিখতে পারি e v নট সমান h ইনটু নিউ মাইনাস h ইনটু নিউ মাইনাস নিউ নট, h ইনটু নিউ মাইনাস কি নিউ নট। বা আমি এখান থেকে লিখতে পারি বা e v নট সমান h নিউ মাইনাস h নিউ নট, h নিউ মাইনাস h নিউ নট। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা যখন গ্রাফ করতে গেছিলাম তখন আমরা বলছিলাম যে k max ইকুয়াল e v নট, k max ইকুয়াল কি e v নট সমান হাফ m v max স্কয়ার, হাফ m v max স্কয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি হাফ m v max স্কয়ার সমান h নিউ নট মাইনাস h নিউ মাইনাস h নিউ নট, h নিউ মাইনাস কি নট h নিউ নট। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যে ন্যূনতম কম্পাঙ্কের আলোক রশ্মি আপতিত হলে, অর্থাৎ যে ন্যূনতম কম্পাঙ্কের আলোক রশ্মি, যে ন্যূনতম কম্পাঙ্কের নিচের আলোক রশ্মি আপতিত হলে ধাতু থেকে ইলেকট্রন নির্গমন হয় না, বা যে ন্যূনতম কম্পাঙ্কের চেয়ে বেশি আলোক রশ্মি আপতিত হলে ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়, সেই ন্যূনতম কম্পাঙ্ককে বলা হয় শোষণ কম্পাঙ্ক। সুতরাং এখানে নিউ নট শোষণ কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে আমি h নিউ নট কে যদি আমি w নট দ্বারা চিহ্নিত করি, h নিউ নট যদি আমরা কি দ্বারা চিহ্নিত করি, এখন h নিউ নট ইকুয়াল w নট হলে আমরা লিখতে পারি হাফ m v max স্কয়ার সমান h নিউ মাইনাস w নট, h নিউ মাইনাস w নট, h নিউ মাইনাস কি নট w নট। এখানে এই w নট কে বলা হয় কার্যক্ষেত্র, এই w নট কে কি বলা হয় কার্যক্ষেত্র। কাকে বলে? কোন ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত করতে, কোন ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত করতে যে আলোক শক্তির প্রয়োজন হয়, ন্যূনতম যে আলোক শক্তির প্রয়োজন হয় তাকে ওই ধাতুর কার্যক্ষেত্র বলে। আমি আবার বলতেছি, আমি শোষণ কম্পাঙ্কের ক্ষেত্রে সংজ্ঞায়িত করছিলাম, ঠিক এভাবে যে ন্যূনতম কম্পাঙ্কের নিচের আলোক রশ্মি কোন ধাতুতে আপতিত হলে ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয় না, বা যে ন্যূনতম কম্পাঙ্কের আলোক রশ্মি চেয়ে বেশি কম্পাঙ্কের আলোক রশ্মি আপতিত হলে ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়, সেই ন্যূনতম কম্পাঙ্ক বলা হয় শোষণ কম্পাঙ্ক। আবার বলছিলাম, একটি নির্দিষ্ট বিভব, যে বিভব পাত থেকে তড়িৎ প্রবাহ কি হয়ে যায় শূন্য হয়ে যায়, সেই বিভব পাত থেকে আমরা বলছিলাম নিবৃত্তি বিভব। এবং এখান থেকে আমরা দেখতেছি যে h নিউ নট সমান w নট, তার মানে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি, একটি নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি আপতিত হলে ধাতু থেকে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হবে, ওই নির্দিষ্ট পরিমাণ শক্তির চেয়ে কম বা বেশি পরিমাণ আলোক রশ্মি আপতিত হলে সেখান থেকে কোনো ইলেকট্রন নির্গত হবে না। সেই নির্দিষ্ট পরিমাণ শক্তিকে আমরা বলবো কার্যক্ষেত্র, সেই নির্দিষ্ট পরিমাণ শক্তিকে আমরা কি বলবো কার্যক্ষেত্র বলবো। এই কার্যক্ষেত্রটা প্রত্যেক ধাতুর কিন্তু একই রকম নয়, প্রত্যেক ধাতুর কিন্তু কি নয় একই রকম নয়, এই কার্যক্ষেত্রটা প্রত্যেক ধাতুর জন্য ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে। পরীক্ষাগত ফলাফল হতে যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক ঠিকমতো কি করতে পারেন নাই, ব্যাখ্যা করতে পারেন নাই, ম্যাক্স প্ল্যাঙ্ক ঠিকমতো কি করতে পারেন নাই, ব্যাখ্যা করতে পারেন নাই। পরবর্তীতে এই সমীকরণটাকে কি বলে সন্তোষজনকভাবে বিজ্ঞানী আইনস্টাইন ব্যাখ্যা করতে সমর্থ হন। কিভাবে সমর্থ হন?
তিনি কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে বিজ্ঞানী আইনস্টাইন এই সমীকরণকে কি করছেন প্রমাণ করছেন। অনেক গুরুত্বপূর্ণ একটা সমীকরণ প্রিয় শিক্ষার্থী, আমি জানি না কতটা ভালোভাবে তোমাদের বুঝাতে পেরেছি। যদি তোমরা বাসায় গিয়ে বই খুলে দেখো এবং আমার আলোচনার সাথে যদি একটু মিল রেখে বা আলোচনার সাথে তুলনা করো, তাহলে আমার বিশ্বাস তুমি খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবা। হয়তো তোমরা মনে করবে এটা তোমাদের সিলেবাস বহির্ভূত, কিন্তু এটা এক সামান্য সময়ের জন্য অর্থাৎ এইচএসসির জন্য সিলেবাস বহির্ভূত হলেও বাস্তব জীবনের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমার বিশ্বাস তোমরা এটার উপর ভালো নজর দিবে, এটা ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, আমরা আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।